পায়রা বন্দর উন্নয়নে ক্ষতিগ্রস্তদের জন্য ইউরোপীয় ধাঁচের ৩,৫০০ বাড়ি গড়ছে সরকার। স্কুল, মাদ্রাসা, মসজিদ ও বাজার সহ সব সুবিধা শিগগিরই উদ্বোধন। সেবার নামে ইচ্ছে মতো ভাড়া আদায় বেসরকারি অ্যাম্বুলেন্সের জিম্মি রোগী ও স্বজন, নীতিমালা না থাকায় নিয়ন্ত্রণের বাইরে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। ডাচ বাংলা ব্যাংকের নতুন শর্তে বিপাকে লাখ লাখ পুরনো গ্রাহক। নতুন নিয়ম নতুন অ্যাকাউন্টে কার্যকরের তাগিদ, মাথা ব্যথা নেই কেন্দ্রীয় ব্যাংকের। এবং উপযোগী আবহাওয়ায় পটুয়াখালীর কলাপাড়া সহ উপকূলীয় শুটকি পল্লীগুলোতে ব্যস্ততা। রাসায়নিক মুক্ত শুটকির কদর বাড়ছে বিদেশেও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। শুরুতেই করোনার ভ্যাকসিন প্রসঙ্গ। দেশে করোনার টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিন আজ। সেই খবর জানাতে এই মুহূর্তে রংপুর মেডিকেলে আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রতন। জুবায়ের, আজকেও কিন্তু গতকালের মতো আমরা দেখতে পাচ্ছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রাতিষ্ঠানিক আইসোলেশন কেন্দ্রটি ছিল সেখানেই যে বুথগুলো স্থাপন করা হয়েছে, এখানে 8টি বুথ স্থাপন করা হয়েছিল এই করোনার প্রতিষেধক দেওয়ার উদ্দেশ্য থেকে। আজ কিন্তু উদ্বোধনী দিনের পর আজ দ্বিতীয় দিন। আজ বিশেষ করে পুলিশ এবং যারা আবেদনকারী, যারা সাধারণ মানুষ আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু আজকে করোনার টিকাটি দেয়া হচ্ছে। আমরা কথা বলেছি অনেকের সঙ্গে, তারা আসলে এই টিকাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছিল সেটি আসলে কিন্তু টিকা গ্রহণের পর সবাই উৎফুল্ল চিত্তে কথা বলেছেন এবং তারা কিন্তু এই টিকা দেওয়ার পর কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো ধরনের সংকট তারা কিন্তু বোধ করছেন না, যার কারণে এখানে কিন্তু মানুষের যে অংশগ্রহণ সেটি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দেখতে পাচ্ছি। এবং আমরা আজ সকাল থেকে দেখেছি যে আজ 11টার সময় টিকা দেয়া কার্যক্রমটি শুরু হবার কথা থাকলেও সেটি কিন্তু আজ অনেক আগেই শুরু হয়ে গেছে এবং আগামীকালকে থেকে কিন্তু এই টিকাদান কার্যক্রমটা সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত এটি চলবে। এবং এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে মানুষের আগ্রহ এবং উপস্থিতির যে তুলনামূলক সেভাবে কিন্তু এখানকার যে ব্যবস্থাপনা এটি আসলে কিন্তু খুবই স্বল্প পরিসরে হবার কারণে মানুষের চাপ বেড়ে যাবার কারণে কিন্তু এখানে আসলে এই টিকাদান কার্যক্রমে যে শারীরিক দূরত্ব বা নিরাপত্তার যে ব্যাপারটি সেটি কিন্তু এখানে সেভাবে পরিলক্ষিত হচ্ছে না। আমরা দেখছি প্রথম যে কক্ষটিতে ছিলাম সেটিতে টিকা নেবার পর এখানে কিছুক্ষণের জন্য যারা টিকা গ্রহণ করছেন তাদের এখানে অবস্থান করছেন, তারা কিছুক্ষণ বিশ্রামের পর তারা এখান থেকে আধা ঘন্টার মতো এখান থেকে তারা চলে যাবে। মূলত এটি করা হয়েছে যে টিকা দেওয়ার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা সেটি আসলে দেখার জন্যই এই এখানে বসে তাদেরকে একটু পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমাদের যেটি জানানো হয়েছে যে আগামীকাল সকাল 8টা থেকে কিন্তু এই কার্যক্রম চলবে এবং আজ আরও একটি নতুন, এখানে আমরা জানি যে গতকাল 800 জনের কে টিকা দেওয়ার টার্গেট ছিল, যেটিতে 736 জন টিকা নিতে পেরেছে এবং আজকে কিন্তু 1600 জনের লক্ষ্য স্থির করা হয়েছে। গোটা জেলার যে 15টি যে বুথ আছে সেই বুথগুলোতে রংপুর মহানগরীর জন্য এখানে 8টি বুথ স্থাপন করা হয়েছে এবং আজকে কিন্তু আরও একটি বুথ নতুন করে স্থাপন করা হয়েছে। আমাদের এখানে যে কোভিড হাসপাতালটি রয়েছে সেই কোভিড হাসপাতালের পাশে আরেকটি নতুন করে বুথ স্থাপন করা হয়েছে, যাতে করে কিন্তু এটি ওই আরেকটি বুথ একটু অন্যভাবে অন্য জায়গায় থাকার কারণে এখানে যে সামাজিক নিরাপত্তা বা আক্রান্ত বা সন্দেহভাজন রোগীর থেকে একটু আলাদা করে এইভাবে কিন্তু তারা একটি বিচ্ছিন্নতা তৈরি করার সৃষ্টি হবে। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে। আমরা যদি আরেকটু বলি যে আসলে এখানে সকাল থেকেই কিন্তু অনেক মানুষের ভিড় এখানে সৃষ্টি হয়েছে এবং আলাদা 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 নারী এবং পুরুষের
নারী এবং পুরুষদের জন্য আলাদা আলাদা বুথ করা হয়েছে। নিচতলায় 4টি বুথ এবং উপরতলায় আরও 4টি বুথ রয়েছে। তো এই ছিল আমার কাছে করোনা ভ্যাকসিন নেয়ার রংপুরের শেষ খবর। জুবায়ের। করোনার ভ্যাকসিন প্রদান কর্মসূচির খবর জানাতে রংপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রতন সরকার। এগিয়ে চলছে পায়রা বন্দর উন্নয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৩৫০০ বাড়ি নির্মাণ কাজ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার 5টি ইউনিয়নে 14টি প্যাকেজের আওতায় এসব স্থাপনা নির্মিত হচ্ছে। প্রত্যেক প্যাকেজে থাকছে আলাদা স্কুল, মাদ্রাসা, মসজিদ ও বাজার সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা। ঘরগুলোর নকশা করা হয়েছে ইউরোপীয় ধাঁচে। নৌ প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বাবলম্বী করতে দেয়া হবে প্রশিক্ষণও। পটুয়াখালী থেকে ফিরে নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা পোর্ট করতে গিয়ে এই এলাকার প্রায় ৬,৫০০ একর জমি অধিগ্রহণ করতে হয়েছে সরকারকে। এর ফলে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য পটুয়াখালীর কলাপাড়া থানার পাশাপাশি 3টি ইউনিয়নে প্রায় ৩৫০০ পাকা বাড়ি করে দিচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। অনেকটা ইউরোপের আদলে করা এসব বাড়িতে বিদ্যুৎ ও সাপ্লাই পানি সহ থাকছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। সরজমিনে দেখা যায় একই মাপ ও রঙের সারি সারি পাকা ঘর, মাঝখানে খোলা জায়গা ও প্রশস্ত সড়ক, একপাশে বাজারের জন্য নির্ধারিত স্থান এবং আধুনিক বিশাল মসজিদ। এ হলো পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্দারমানিক নদী পাড়ের ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর জন্য আশ্রয়ণ প্রকল্প। সংশ্লিষ্টরা জানান, এটি সরকারের একমাত্র প্রকল্প যেখানে বাসিন্দাদের নগদ ক্ষতিপূরণের পাশাপাশি দেয়া হচ্ছে পাকা বাড়িও। ওই কুলের জায়গা জমি ভিটা বাড়ি যেখানে যা ছিল আরো 5 বছর আগে আমাকে নিয়ে গেছে। আমাদের মা বাবার কবর টবর সব হারিয়ে গেছে, সব ওই সরকারের ওই জায়গার লাগে নিয়ে গেছে। অন্য এলাকায় আমরা ঘর ভাড়া থাকতে আছি, আমরা এই ঘরের আশায় আছি। এই ঘরের আশায় আমরা রয়েছি। এখন এই ঘর পাইলেই আমরা খুশি হব। প্রকল্প পরিচালক জানান, যাদের 20% বেশি জায়গা অধিগ্রহণ হয়েছে তারা 978 বর্গফুট আর এর নিচের ক্ষতিগ্রস্তরা পাবেন 885 বর্গফুট বসত ভিটা। প্রতিটা ঘরে হচ্ছে 3টা বেডরুম আছে, একটা বারান্দা আছে এবং রান্নাঘর আছে, 2টো করে ওয়াশরুম আছে। প্রতিটা ঘরের সামনে পিছনে মিলে মোট হচ্ছে এ ক্যাটাগরির জন্য 4 কাঠা এবং বি ক্যাটাগরির জন্য 3 কাঠা জমির উপরে প্রতিটা ঘর নির্মিত হচ্ছে। বাংলাদেশের অন্য যে কোনো প্রকল্পের তুলনায় অনেক উঁচু মানের কাজ এখানে হয়েছে এবং সেই নিশ্চয়তা আমরা বিধান করেছি। নৌ প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের মধ্যে 14টি প্যাকেজের সব ঘর প্রস্তুত হয়ে যাবে। যে জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে প্রত্যেকটি মানুষকেই তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং পুনর্বাসন করা হয়েছে। এটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং অন্যান্যগুলো প্রায় 80% 90% কাজ যেটা আপনাদের সামনে উপস্থাপন করা হলো, আপনারা নিজেরাই দেখলেন যে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের খরচ হবে প্রায় 1046 কোটি টাকা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, পায়রা বন্দর, পটুয়াখালী। সেবার নামে নিজেদের ইচ্ছে মতো ভাড়া আদায় করছে বেসরকারি অ্যাম্বুলেন্স। এতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তার স্বজনরা। অ্যাম্বুলেন্স মালিকরা বলছেন, ভাড়ার কোনো নীতিমালা না থাকায় নিজেদের ইচ্ছা মতো চলছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নিয়ন্ত্রণ করা কঠিন, তবে নীতিমালার আওতায় আনার পরিকল্পনা রয়েছে তাদের। অসুস্থ রহিমা বেগমকে রাজধানীর কল্যাণপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। কল্যাণপুর থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত বেসরকারি এই প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স চালক ভাড়া চান 2000 টাকা। অনেক দাম দরের পর 5-6 কিলোমিটার পথের ভাড়া ঠিক হয় 1600 টাকায়। কল্যাণপুর থেকে ঢাকা মেডিকেলে আসছি 1600 টাকা দিয়ে। বেশি হলে কি করা, কিছু করার নেই, আসতে হবে। কেউ কেউ আদায় করেন এর চেয়েও বেশি। শীতাতপ নিয়ন্ত্রণ ও অক্সিজেন সুবিধা থাকার উপর অ্যাম্বুলেন্সের মান নির্ধারণ হলেও যে কোনো অ্যাম্বুলেন্স 1 কিলোমিটার পথের জন্য আদায় করছে সর্বনিম্ন 1.5 থেকে 2000 টাকা। ঢাকার বাইরে গেলে এই ভাড়া হয়ে যায় লাগামহীন। অ্যাম্বুলেন্সের ভাড়া হইলে আমরা 7000 টাকা মিটিয়েছিলাম, তখন এখানে নিয়ে আসলো কইলে আরো 2000 টাকা বেশি দেওয়া লাগবে, তখন 9000 টাকা দিয়েছে। অ্যাম্বুলেন্স ভাড়াটা খুব বেশি, মানুষের থেকে গোলা কাটার মতো ভাড়া নেওয়া হয়। 1000 টাকার ভাড়া ওনারা চায় 3000 টাকা। অ্যাম্বুলেন্স চালকরাও জানেন না কিসের উপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করছেন তারা। ভাড়ার চার্ট নেই, যার কারণ আপনার আমরা এখন যার থেকে যে পারি কম হলেও আমাদের যেতে হয়। যে যেমনে পারে অমনি ভাড়া করে যায়, চার্টের কোনো সিস্টেম নেই। অ্যাম্বুলেন্স মালিক সমিতি বলছে, ভাড়ার কোনো নীতিমালা না থাকায় নিজেদের ইচ্ছা মতো চলেন তারা। সরকারি এবং বেসরকারি যারা আছে, অ্যাম্বুলেন্সের যারা নেতৃত্ব দেয়, যারা নেতৃবৃন্দ আছে, এদেরকে এক টেবিলে বসে একটা ভাড়া নির্ধারণ করলে সবচাইতে
ভালো হতো, সুন্দর হতো, বিভিন্নভাবে ভাড়া কেউ নিতে পারতো না। অ্যাম্বুলেন্স মালিকদের নিয়ন্ত্রণ করা কঠিন জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে নীতিমালা তৈরির কথা ভাবা হচ্ছে। আসলে একটা নীতিমালা থাকা উচিত ছিল, কিন্তু এখনো নেই। দেখি আমরা ভবিষ্যতে কিছু করতে পারি কিনা, কারণ এটা আসলে করা উচিত। চেষ্টা করবো যে কিছু করা যায় কিনা, কারণ এটা আসলে বেসরকারি একটা এদেরকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য আসলে খুব চাপ। শুধু রাজধানীতেই ২৫০০ বেসরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। ডাচ বাংলা ব্যাংক গ্রাহক সেবার বাইরে গিয়ে নতুন শর্ত দিয়ে হয়রানিতে ফেলেছে প্রায় ৬০ লাখ পুরানো গ্রাহককে। বেশি সুবিধা দেওয়ার নামে শর্ত দেয়া হচ্ছে অ্যাকাউন্টে সর্বনিম্ন জমা রাখতে হবে ৫,০০০ টাকা। এই টাকা না থাকলে অ্যাকাউন্ট বন্ধেরও আভাস দিয়েছে ব্যাংকটি। এতে গ্রাহক ভোগান্তি চরমে উঠলেও মুখে কুলুপ ব্যাংক কর্তৃপক্ষের। অর্থনীতিবিদরা বলছেন পুরনো অ্যাকাউন্ট নয়, ব্যবসায়িক স্বার্থে নতুন নিয়মে নতুন অ্যাকাউন্টে এই পদ্ধতি চালু করতে পারে ব্যাংক। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ডাচ বাংলা ব্যাংক শহর থেকে প্রান্তিক পর্যায়ে সেবার ক্ষেত্রে বহুল জনপ্রিয়। বর্তমানে ব্যাংকটিতে স্বল্প ও বৃহৎ পরিসরে লেনদেন করেন প্রায় ৮৪ লাখ গ্রাহক। এর মধ্যে প্রায় ৬০ লাখ গ্রাহকের হিসাব বা অ্যাকাউন্ট নম্বরের কোড ১০১ ও ১৫১। এবার এই দুটি কোডধারী হিসাব নম্বরের ক্ষেত্রে শর্ত দিয়ে ব্যাংকটি গ্রাহকদের সার্কুলার ও খুদে বার্তায় বলছে আগামী মে মাস হতে নিম্নে ৫,০০০ টাকা রেখে লেনদেন না করলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট। আর কারো অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা থাকলে অটোমেটিক নতুন শর্তে বহাল থাকবে চলমান নম্বর। এমন অবস্থায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ৫,০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট করার ওই সময় ওই যুগটা অনেক আগেই ফেলে এসেছে। আমাদের মতো ব্যবসায়ীরা যারা 10 লাখ টাকা উঠাই দেবো, আছে হইলো অ্যাকাউন্টে 10 লাখ ১,০০০ টাকা, তো তখন ১,০০০ টাকা রেখেই 10 লাখ টাকা তো উঠাইতে চায়, তখন তাদের ব্যাংকিংয়ের জন্য সমস্যা হয়। কেন এই জটিলতা, এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে নারাজ ডিবিবিএল কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা বলছেন এমন শর্ত দেয়া যেতে পারে নতুন গ্রাহকের ক্ষেত্রে। এটা আসলে আমি মনে করি যে গ্রাহকের স্বার্থটা ঠিকমতো রক্ষা করা হচ্ছে না। সেক্ষেত্রে যেটা করতে পারে, নতুন যারা গ্রাহক আসবে সেই নতুন গ্রাহকের ক্ষেত্রে আপনি যখন অ্যাকাউন্ট ওপেনিং আপনি বলে দিতে পারেন আমাদের ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে মিনিমাম ৫,০০০ টাকা আমাদের থাকতে হবে। সেটা নতুন গ্রাহকদের ক্ষেত্রে করতে পারে। এ বিষয়ে অনেকটা দায়সারা জবাব বাংলাদেশ ব্যাংকের। নিয়ন্ত্রক সংস্থা বলছে স্বার্থ ক্ষুণ্ণ হলে যে কোনো ব্যাংকে চলে যেতে পারেন গ্রাহকরা। এটা আমার মনে হয় যে আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট 60 ব্যাংক আছে, প্রত্যেক ব্যাংকেরই যদি স্পেশালিটি থাকতে পারে, সেটা যদি যৌন স্বার্থে কোনো গ্রস অসুবিধায় না পড়ে, তাহলে আমি মনে হয় যে এখানে আমাদের কিছু করণীয় আছে বলে আমি মনে করি না। ব্যাংকটির নতুন এই সিদ্ধান্তে হিসাব নম্বর পরিবর্তন বা বন্ধ হলে অ্যাকাউন্টে পূর্ব লেনদেনের তথ্য প্রয়োজনে দীর্ঘ সময় পাওয়া নিয়েও শঙ্কায় আছেন গ্রাহকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঘুষ দাবিসহ নানা রকম হয়রানির অভিযোগ উঠেছে বিমা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে। রোববার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইড্রা চেয়ারম্যানের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে ইড্রা চেয়ারম্যানের উল্টো দাবি ডেল্টা লাইফের নানা অনিয়ম পাওয়া গেছে। বিমা খাতের প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদে এক পরিবারের ৪ জন পরিচালক রাখা, তহবিল অব্যবস্থাপনা, শেয়ার কেনায় ও আর্থিক প্রতিবেদনে অনিয়ম, কর ফাঁকি, মুদ্রা পাচার সহ বেশ কিছু বিষয়ে পর্যবেক্ষণ আছে নিয়ন্ত্রক সংস্থা ইড্রার। তবে প্রতিষ্ঠানটি বলছে উদ্দেশ্যমূলকভাবে ইড্রা চেয়ারম্যান তাদের হয়রানি করছেন। উদ্দেশ্যমূলকভাবে ডেল্টা লাইফের 2019 সালের অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশনের বেসিস অনুমোদন না দিয়ে, মুখ্য নির্বাহী কর্মকর্তার নিয়োগ নবায়ন অনুমোদন না দিয়ে এবং কোম্পানিকে নানা অজুহাতে অন্যায়ভাবে জরিমানা আরোপের হুমকি দিয়ে চলেছেন। এমনকি তিনি কোম্পানির পরিচালনা পর্ষদ সাসপেন্ড করে প্রশাসক নিয়োগের হুমকি দিচ্ছেন। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে আলোচনা করতে গেলে প্রাথমিকভাবে 2 কোটি, পরবর্তীতে 1 কোটি ও সর্বশেষ 50 লক্ষ টাকা উৎকোচ দাবি করেন। ডেল্টা লাইফ সংবাদ সম্মেলনে ইড্রার চেয়ারম্যানের সঙ্গে তাদের এক কর্মকর্তার কথোপকথন তুলে ধরে। এসব তথ্য প্রমাণ জমা দিয়ে দুর্নীতি দমন কমিশনে গত ডিসেম্বরে ইড্রা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে ডেল্টা লাইফ। ইড্রা চেয়ারম্যান সময় সংবাদকে টেলিফোনে জানান তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। দুদকে করেছে, সমস্ত এজেন্সিগুলোতে করেছে, মন্ত্রণালয়ে করেছে, প্রাইম মিনিস্টার অফিসে করেছে। কোনো জায়গায় এটার সত্যতা মেলেনি দেখে শেষ পর্যন্ত আপনাদের দ্বারস্থ হয়েছে। যে অভিযোগ, সেই অভিযোগের আসলে আমি স্বীকার করি না। ওনাদের মেজর কিছু কমপ্লেইন আছে। ওনারা আমার অফিসে এসে ড্রাইভ সেদে গেছে, সেটা যখন পরপর 2 বার আমি নিলাম না, এরপর থেকে আমার পার্সোনাল কিছু ইস্যু নিয়ে পার্সোনালি অ্যাটাক করে। ঢাকা জেলা মহানগর মুখ্য হাকিমের আদালতে ডেল্টা লাইফের কর্মকর্তা আব্দুল আওয়াল সহ কয়েকজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ইড্রা চেয়ারম্যান। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।
সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়াও সোমবার ও বৃহস্পতিবার বন্ধ রাখা হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানিজ। এ বিষয়ে রোববার প্রতিবাদ জানিয়ে আইনজীবী, আয়কর উপদেষ্টা ও কোম্পানির প্রতিনিধিরা অভিযোগ করেন, কোম্পানির রিটার্ন ও অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার পরও নির্দিষ্ট সময়ে রেকর্ডভুক্ত না করে তাদের হয়রানি করছেন কয়েকজন কর্মকর্তা। এখানে দু একজন অফিসার আছেন, তারা বিভিন্ন বিনিয়োগকারীদের সাথে খারাপ আচরণ করেছেন। সেই বিষয়টি আমরা আলোচনা করি এবং আমাদের ফাইলগুলো যে আটকেই রেখেছেন সেই বিষয়টিও আলোচনা করি। স্যাররা সব দৃষ্টিকোণ থেকে দেখেছেন এবং ফাইলটা তড়িৎ গতিতে অ্যাপ্রুভের ব্যবস্থা করেছেন। 2025 সালের মধ্যে জিডিপিতে শিল্প খাতের অবদান 40% উন্নীতকরণ সহ কর্মসংস্থান ও উৎপাদনশীলতা জোরদারে কাজ করবে জাতীয় শিল্পনীতি 2021। শিল্প খাতে নারীদের সম্পৃক্ততা 45% উন্নীত করারও পরিকল্পনা নেওয়া হয়েছে শিল্পনীতিতে। গতকাল রাজধানীতে জাতীয় শিল্পনীতি 2021 প্রণয়নের লক্ষ্যে পরামর্শ কর্মশালায় এসব তুলে ধরেন শিল্পমন্ত্রী। রোববার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট BIMA 2021 সালে শিল্প খাতের উন্নয়নে নীতিমালা কি হবে তা নিয়ে আলোচনায় বসে শিল্প মন্ত্রণালয় ও সংস্থা প্রধানরা। কর্মশালায় এবারও ম্যানুফ্যাকচারিং ও শ্রমদক্ষ শিল্পকে অগ্রাধিকার দিয়ে বক্তারা জোর দেন অনলাইন মার্কেটিংয়ে। জিডিপিতে 2025 সাল নাগাদ শিল্প খাতের অবদান 40% উন্নীত করতে উৎপাদনশীলতা ও মানব সম্পদকে কাজে লাগাতে হবে বলে মনে করেন শিল্প সচিব। এই টার্গেটগুলোকে আমাদের অ্যাচিভ করার জন্য একটি ভিশন সামনে দেওয়া হয়েছে। আমাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে হবে। আমাদের এই যে আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের মানব সম্পদ, তাদেরকে দক্ষ, যোগ্য করে তুলতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সফলতা অর্জনে সরকারি বেসরকারি সমন্বিত প্রচেষ্টায় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধি করে জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করে উন্নত আয়ের দেশে উত্তরণ করাই হলো জাতীয় শিল্পনীতি 2021 প্রণয়নের মূল উদ্দেশ্য। শ্রমশক্তির অবদান 25 থেকে 30% উন্নতিকরণ, তথ্য প্রযুক্তি নির্ভর চতুর্থ শিল্প বিপ্লবের সর্বোচ্চ সুফল অর্জন এবং দক্ষ মানব সম্পদ সৃষ্টির মাধ্যমে দারিদ্রতা ও বেকারত্ব হ্রাস করাই এই নীতিমালার লক্ষ্য। প্রস্তাবিত শিল্পনীতিতে শিল্প খাত সমূহে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ কর ও কাঁচামাল আমদানিতে শুল্ক রিয়াত সুবিধা দেওয়ার কথাও জানায় শিল্প মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয়ের সকল কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শুটকি তৈরির জন্য সবচেয়ে উপযোগী আবহাওয়ায় কর্মব্যস্ত হয়ে উঠেছে কুয়াকাটার কলাপাড়া সহ উপকূলীয় শুটকি পল্লীগুলো। কেমিক্যাল মুক্ত হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রয়েছে এসব শুটকির দারুণ কদর। সুজন দামের ছবি ও মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। সামুদ্রিক মাছের প্রাপ্তি সহজলভ্য হওয়ায় শুটকি তৈরিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুয়াকাটার অসংখ্য মানুষ। মাছ আহরণ থেকে শুরু করে শুটকি বাজারজাতকরণ পর্যন্ত চলে শ্রমিকদের কর্মযোগ্য। সৈকতের 0 পয়েন্ট থেকে প্রায় 5 কিলোমিটার পশ্চিমে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুটকি প্রক্রিয়াজাত করা হয়। সাগর থেকে আনা হয় রূপচাঁদা, ইলিশ, চিংড়ি, ছুরি, কোরাল, সুরমা, লইট্টা সহ প্রায় 25 প্রজাতির মাছ। এগুলো কোনো প্রকার ফরমালিন ও রাসায়নিক পদার্থের প্রয়োগ ছাড়াই 4 থেকে 12 দিন রোদে শুকিয়ে তৈরি করা হয় হরেক রকমের শুটকি। যেই পরিমাণ জায়গার দরকার শুটকি তৈরি করার জন্য, সেটা আমরা এখন বর্তমানে করতে পারতেছি না জায়গার কারণে। সরকার যদি আমাদেরকে নির্দিষ্ট একটা স্থান দিত শুটকি পল্লী করার জায়গা, তাহলে আমাদের এটা ভালো হতো। পর্যটকরা সৈকত দেখার পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন শুটকি। দাম আগের চাইতে একটু বেশি তুলনামূলক, তাতে কি হবে, কিন্তু শুটকিগুলো অনেক ভালো। শুটকি কিনলাম, ছুরি শুটকি, লট্টে শুটকি। এখানকার মানসম্মত শুটকি বিদেশে রপ্তানির বিষয়ে কাজ করছে মৎস্য বিভাগ। মৎস্য দপ্তরের কোয়ালিটি কন্ট্রোল শাখায় আমরা এটা অবহিত করে যেন বিদেশে রপ্তানি করা যায়, সে বিষয়ে আমি সার্বিক চেষ্টা অব্যাহত রাখব। শুটকি সংরক্ষণের ব্যবস্থা করা হলে জেলেদের পাশাপাশি সরকারের আয় বৃদ্ধি পাবে বলে মনে করেন এই মৎস্য বিশেষজ্ঞ। স্টোরেজ দরকার, যেখানে তারা শুটকি সংরক্ষণ করে ওখান থেকে সারা বছর সাপ্লাই দিতে পারবে। তো আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে দৃষ্টি দিলে ভালো হয়। জেলায় 6টি শুটকি পল্লী রয়েছে। এর সাথে জড়িত রয়েছেন প্রায় 20,000 জেলে। সময় সংবাদ, পটুয়াখালী। স্বাভাবিকভাবে চলার শক্তি হারানোর সঙ্গেই হারিয়ে যেতে পারত জীবনের ধারাটিও। পেটের দায়ে হাত বাড়াতে লাগতো অন্যের কাছে, কিন্তু আত্মসম্মান আর দৃঢ় মনোবল তাকে সে পথে নিতে পারেনি। শারীরিক প্রতিবন্ধী হয়েও কৃষিকাজ করে জীবিকা উপার্জন করছেন চাঁদপুরের এক বৃদ্ধ, নাম তার বিল্লাল হোসেন। ফরিদগঞ্জের জীবনযোদ্ধার জন্য সহায়তার আশ্বাস মিলেছে গণমাধ্যমের কল্যাণে। ফারুক আহমদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট।
দুপায়ের পূর্ণশক্তি হারিয়েছেন 12 বছর আগে। কুষ্ঠরোগের হানায় সাজানো জীবনে বেশ বড়সড় পরিবর্তন হয়ে গেছে। শারীরিক সমস্যার সঙ্গে দুশ্চিন্তাও বাড়ে মনেও। পরিবারের ভরণ পোষণ কি করে চলবে? বসত বাড়িতে এক চিলতে জমি ছাড়া আর কোনো সম্পদ নেই তার। কৃষিকাজ করেই দিন চলতো। পঙ্গু জীবনে কি আর মাঠে যাওয়া সম্ভব হবে? সাহস সঞ্চয় করে ঘুরে দাঁড়ানোর শপথ নেন বিল্লাল। যে মাঠে শৈশব থেকেই সবুজ সোনালী বাহারি নানা ফসলের সঙ্গে মিতালি ছিল তার, সেখানেই জীবন যুদ্ধে নামেন আরেকবার। হাতে কাস্তে কোদাল নিড়ানি, কৃত্রিম পা নিয়ে মাটি ভেদ করে ওঠা প্রাকৃতিক সম্পদগুলোর কাছে ফিরে আসেন তিনি। আবারও শুরু করেন কৃষিকাজ। আমার সে অনেক ভালো ভালো লোক ভিক্ষা করে, আমি ওই নিচাটা আমার নাই, আমি মাঠে কাজ করতে নামলাম, মানুষের জমি জমা বরগাছন লই। বাধাকে তুচ্ছ করে এগিয়ে চলার এই উদাহরণ এলাকাবাসীর কাছেও অনুকরণীয় দৃষ্টান্ত। তবে বয়স বাড়ছে বিল্লাল হোসেনের, তাই দুশ্চিন্তা বাড়ছে পরিবারের অন্য সদস্যদেরও। সহায় সম্বলহীন পরিবারের ভবিষ্যৎ সহায় কি হবে? আমার স্বামী খুব কষ্ট করে, পুঙ্গ মানুষ হয়ে গেছে 10-12 বছর। আমাদের দাবি সরকার যেন এই বিল্লাল ভাইয়ের পাশে দাঁড়ায় এবং ওনাকে যতটুকু সুযোগ সুবিধা আছে সরকারের যে দেয় ওনাকে যাতে দেওয়া হয়। গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণে অবশেষে জনপ্রতিনিধি সরকারি দপ্তর সহায়তা করার আশ্বাস দিয়েছে। ইউনূস মহোদয়ের সাথে আমরা যোগাযোগ করেছি এবং ওনার জন্য একটা বিহিত ব্যবস্থা যেন হয় এবং প্রতিবন্ধী ভাতাটা যেন হয়। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধীদের ক্ষুদ্র ঋণ এই কর্মসূচির আওতায় আমরা নিয়ে আসব। বিল্লাল হোসেন ও পরিবারের সদস্যদের চাওয়া বিলম্বিত আশ্বাস নয়, শিগগিরই পুনর্বাসন সহায়তা পেলে স্বাচ্ছন্দ্যে চলতে পারে তাদের জীবন। অনাগত ভবিষ্যৎ হতে পারে ডাল ভাতের নিশ্চয়তাপূর্ণ। সময় সংবাদ, চাঁদপুর। করোনায় সারা বিশ্বে বাড়ছে খাদ্যের দাম। ধারাবাহিকভাবে টানা 8 মাসের মতো চলতি বছরের জানুয়ারিতেও আন্তর্জাতিক বাজারে বাড়ল খাদ্যপণ্যের দাম। গত 6 বছরের মধ্যে এখন সবচেয়ে চড়া খাদ্যের দাম। করোনার কারণে সারা বিশ্বে 2020 সালের পুরোটাই ঊর্ধ্বমুখী ছিল খাদ্যের দাম। বৈরী আবহাওয়ায় উৎপাদন এবং করোনার কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে খাদ্যশস্য, ভোজ্য তেল আর চিনির দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO বলছে 2020 সালের ডিসেম্বরের তুলনায় 2021 সালের জানুয়ারিতে 4% ওপরে বেড়েছে খাদ্যপণ্যের দাম। 2014 সালের জুলাই মাসে সবশেষ খাদ্যপণ্যে এ ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। বেড়েছে আন্তর্জাতিকভাবে খাদ্যপণ্য আমদানি রফতানি খরচও। 1 মাসের ব্যবধানে খাদ্যশস্যের দাম বেড়েছে 7%, ভুট্টার দাম 1 মাসের ব্যবধানে বেড়েছে 11% আর 1 বছরের ব্যবধানে বেড়েছে 42%। FAO রিপোর্ট বলছে চাহিদা বাড়ায় গমের দাম বেড়েছে প্রায় 7%। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে ভোজ্য তেলের দাম বেড়েছে প্রায় 6%। এদিকে ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে 8% বেড়েছে চিনির দাম। মাস ব্যবধানে দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে 1.5%-এর বেশি। 1 মাসের ব্যবধানে মাংসের দামও বিশ্বব্যাপী 1% বেড়েছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পায়রা বন্দর উন্নয়নে ক্ষতিগ্রস্তদের জন্য ইউরোপীয় ধাঁচের 3,500 বাড়ি গড়ছে সরকার। স্কুল, মাদ্রাসা, মসজিদ ও বাজার সহ সব সুবিধা শিগগিরই উদ্বোধন। সেবার নামে ইচ্ছে মতো ভাড়া আদায় বেসরকারি অ্যাম্বুলেন্সের। জিম্মি রোগী ও স্বজন, নীতিমালা না থাকায় নিয়ন্ত্রণের বাইরে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং ডাচ বাংলা ব্যাংকের নতুন শর্তে বিপাকে লাখ লাখ পুরানো গ্রাহক। নতুন নিয়মে নতুন অ্যাকাউন্টে কার্যকরের তাগিদ, মাথা ব্যথা নেই কেন্দ্রীয় ব্যাংকের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।